নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত এই চ্যানেলে। আমাদের উদ্দেশ্য অখণ্ড ভারত বানানো। আর যখন আমি কথাটা বলি অখণ্ড ভারত বানানো, তখনই ইউটিউবে অ্যালগোরিদম এক্সট্রাভাবে অ্যাক্টিভেট হয়ে যায় আর আমার ভিডিও রিচগুলোকে কমাতে থাকে। তো আমাদের কাছে যেহেতু আর মিডিয়াম নাই, তো আমি আপনাদের কাছে আর্জ করব ভিডিওগুলো দেখুন আর ভিডিওগুলোকে বেশি 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 করে শেয়ার করুন। মানে এই চেতনাটা জাগানো খুব দরকার যে বাংলাদেশটা আমাদের। এই চেতনাটা জাগানো খুবই 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 বেশি করে দরকার যে বাংলাদেশের প্রতিটা গ্রাম, প্রতিটা শহরে ভারতবর্ষের প্রতিটা লোকের সম্পূর্ণ অধিকার আছে। ঠিক পাকিস্তানের, দেখুন পাঞ্জাব, মহারাষ্ট্রের লোকেরা কিন্তু 100% বিশ্বাস করে যে পাকিস্তান ওদের, সেরকম আমাদেরও বিশ্বাস করা উচিত। উচিত কি, আমরা জানি আমাদের অধিকার। বরিশাল, খুলনা, ঢাকা, চট্টগ্রাম, ফেনী, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া সব আমাদের, সম্পূর্ণ আমাদের। 100% সনাতনী সংস্কৃতির অন্তর্গত পড়ে, কারণ যেখান দিয়ে গঙ্গা বয়ে যায় সে সম্পূর্ণ জায়গাটাই ভারতের, তাই না? কিন্তু এই চিন্তাধারাটা আছে না, এই চিন্তাধারার বিরোধী সিআইএ। না বলে দিলাম নাম, আরো বেশি করে ইয়ে হবে না, এই যে অক্ষরটা বলে দিলাম সিআইএ, তো আরো আরো বেশি করে আমার ভিডিওকে দাবিয়ে দেওয়া হবে শুরুতেই। কিন্তু সম্পূর্ণ আপনাদের মতো দেশপ্রেমীদের উপর নির্ভর করছে আমার ভিডিওটা। দেশপ্রেম দেখান আর ভিডিওটা বেশি বেশি করে দেখুন আর বাকি সবার মধ্যে ছড়িয়ে দিন। একটা জিনিস ভেবে দেখুন, আমাদের এখানে ইলেকশন আছে আসামে, ওয়েস্ট বেঙ্গলে, ঠিক সেই সময় মণিপুর, মিজোরাম আর ওয়েস্ট বেঙ্গল লক্ষ্ণে সিআইএর এজেন্ট ধরা পড়লো। দেখুন ভিডিওটা। এই ম্যাথিউ অ্যারন ভ্যান ডাইক, এই সেই ব্যক্তি যাকে সিআইএ এর এজেন্ট বলা হচ্ছে, একেই কলকাতা এয়ারপোর্ট থেকে গত 13ই মার্চ গ্রেপ্তার করা হয়েছে। इंडिया के अंदर एनआईए ने एक अमेरिकन और 6 यूक्रेनियंस को यूएपीए यानी एंटी टेरर लॉ के अंदर दबोचा है। और इनका ग्राउंड मिशन सुनकर आपके होश उड़ जाएंगे। ये कोई आम वीजा वायलेशन नहीं था, ये हमारे बैकयार्ड में चल रहा है एक मैसिव इंटरनेशनल प्रॉक्सी वॉर है। और इस पूरे ऑपरेशन का मास्टरमाइंड है मैथ्यू वैन डाइक, एक प्राइवेट मर्सनरी ग्रुप का फाउंडर, एक ऐसा हार्डकोर कॉन्ट्रैक्टर जो लीबिया और सीरिया से लेकर यूक्रेन तक फ्रंट लाइन पर कोविड ऑपरेशन चला चुका है। इंटेल सर्कल्स में इसको ओपनली एक सीआईए सेट माना जाता है। और इसके साथ दिल्ली और लखनऊ से जो 6 यूक्रेनियन पकड़े गए हैं वो कोई टूरिस्ट नहीं है, ये यूक्रेनियन स्पेशल फोर्सेस और उनकी इंटेलिजेंस एजेंसी जीयूआर के टॉप ऑपरेटिव्स हैं। इनमें लॉजिस्टिक्स, प्रोक्योरमेंट और सबसे डेंजरस इलेक्ट्रॉनिक वॉरफेयर के स्पेशलिस्ट शामिल हैं। अब सवाल ये है कि ये डेडली टीम इंडिया में आखिर कर क्या रही थी। দেখলেন তো, এরা সবাই সিআইএর এজেন্ট। এরা ইলেকশনের আগে এখানে কি করতে এসেছিল জানেন তো? এদের একটা উদ্দেশ্য আছে সিআইএর। সবার প্রথমে বলি, আপনি যে মনে করছেন আপনি স্বাধীন, সেটা কিন্তু আপনি নন। কেমন করে পরাধীন? দেখুন, আমি আমার দেশের সম্পর্কে কথা বলবো, সেটাও কথা বলছি আমি ইউটিউবের থ্রু দিয়ে। এটা কিন্তু একটা সিআইএ প্রমোটেড কোম্পানি, গুগল। বুঝতে পারছেন তো? না, আমি আমার কথা আপনার পর্যন্ত পৌঁছাতে পারবো না, সাধারণ মানুষ কোনোভাবেই না। আমার কাছে আর কোনো সোর্সই নাই, এটাই হতে দিবে না সিআইএ। কারণ এটা হয়ে গেলে আমেরিকার যে বিশাল বড় সোর্স অফ ইনকাম, সেটা ঠপ হয়ে যাবে। ভেবে দেখুন, সিআইএ চায় না, মানে আমেরিকা চায় না যে মোদী সরকার থাকুক। আর ঠিক সেই রকমই কংগ্রেস চায় না, টিএমসিও চায় না মোদী সরকার থাকুক। আজকালকার দিনে ঔপনিবেশিকতা মানে কলোনি চাকা চালানোর সব থেকে গুরুত্বপূর্ণ কি হলো? পাপেট গভর্নমেন্ট। আমি আমি আমার অ্যানালাইজ দিয়ে যেটা আমার মনে হয় যে টিএমসিও একটা কাইন্ড অফ পাপেট গভর্নমেন্ট। যদি যদি না হতো, তো টিএমসি কেন আমাদের মতো ইয়াং ছেলেদেরকে চাকরি দিচ্ছে না? কেন ডাব্লিউবিসিএস পরীক্ষা হচ্ছে না? কেন কেন শিক্ষকের পরীক্ষা হচ্ছে না? কারণ টিএমসিও চায় যে আমরা মূর্খ থাকুক, সিআইএও চায় আমরা মূর্খ থাকুক। সিআইএ কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ অপশন, মানে ফেভারিট, মানে মেন অপারেশন যেটা সিআইএ করে, সেটা হচ্ছে রিজিম চেঞ্জ। যে সমস্ত রিজিমগুলো আমেরিকার ফরে নয়, সে সমস্ত সরকারগুলোকে চেঞ্জ করিয়ে দেওয়া। বুঝতে পারছেন তো? আর যদি কোনো সরকার থাকে না, সো মাচ প্যাট্রিয়টিক সরকার, আর সেই সরকারকে ফেলিয়ে যে সরকার আমেরিকার ফরে কাজ করবে, সেই সমস্ত সরকারকে পাওয়ারে আনা। যেমন কংগ্রেস, এরা সব আমেরিকার ফরে কাজ করা পার্টি। যেখানে কংগ্রেস পাবেন সেটা সব আমেরিকার ফলে কাজ করা পার্টি। এরা আমেরিকার লোকেদেরকে নিজেদের প্রভু মনে করে।
বুঝতে পারছেন তো? যারা বেশি 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 করে প্রমোট করে যে তুমি তোমার কালচারের উপর গর্ববোধ করবে না কারণ তোমার কালচার খারাপ। আর যার জন্য আজ কলকাতায় দেখবেন অনেক চুদমারানি হিন্দুগুলো বলে বেড়ায় যে রামেই রামই শিবই কালীই, যত নাস্তিক চুদমারানিগুলো কলকাতায় ঘুরে বেড়ায়, তাই না? ঠিক সেম জিনিসটাই ওরা কিন্তু বাংলাদেশে করেছে। প্রো বাংলাদেশ গভর্নমেন্ট সরিয়ে একটা চেষ্টা করেছিল যে প্রো বাংলাদেশ গভর্নমেন্ট সরিয়ে একটা আমেরিকি গভর্নমেন্ট রাখার, বাট এখন র ইনফ্লুয়েন্স পাকিস্তান ইনফ্লুয়েন্স হচপচ গভর্নমেন্ট বসে আছে, সেই জন্য কেউ কোনো কাজ করতে পারছে না, বাংলাদেশের হল্টে চলে এসছে। এবার এখান থেকে ফল নিশ্চিত বাংলাদেশের। কিন্তু আমাদেরকে বাংলাদেশের মতো হলে হবে না, আমাদেরকে এগিয়ে যেতে হবে, আমাদেরকে বিশ্বে রাজ করতে হবে, বিশ্বে রুল করতে হবে আমাদের ব্যবসা দিয়ে। সেই জন্য আমাদেরকে এইবার টিএমসি গভর্নমেন্টকে সরিয়ে দিতে হবে, নিয়ে প্রো ইন্ডিয়ান, আমি এখনও বলছি প্রো বাঙালি গভর্নমেন্ট বিজেপি গভর্নমেন্টকে আনতে হবে। 100% প্রো বাঙালি গভর্নমেন্ট বিজেপি গভর্নমেন্টকে আনতে হবে। পদ্ম ফুলে ভোট দিবেন, বুঝতে পেরেছেন তো? নাহলে কিন্তু আপনার ছেলে ভবিষ্যৎ দেখতে পাবে না, সে আপনি হিন্দু হন আর মুসলমান হন, আপনাকে কিন্তু সিআইএ নিজে গুলাম বানিয়ে রাখবে। আপনার মাথা পিছু আয় মাস গেলে যেমন হয়েছে, দেখুন কত কামান, কত টাকা ইনকাম করেন, 12,000 টাকা 15,000 টাকা, খুব বেশি হলে 18,000 টাকা। পশ্চিমবঙ্গে কেউ 30,000 টাকা মাসে ইনকাম করে নিজেকে হিরো মনে করে। পিছাচ্ছেন না? পিছাচ্ছেন না? ব্যাঙ্গালোরে কেউ 1 লাখ টাকা ইনকাম করে নিজেকে মিডল ক্লাস মনে করে, আর আপনি 30,000 টাকা মাসে ইনকাম করে নিজেকে হিরো মনে করেন। পিছাচ্ছেন না অর্থনৈতিকভাবে? আর সেকেন্ড থিং এই যে কলকাতার ইন্টেলেকচুয়াল বাদ, এগুলো না কলকাতা ইন্টেলেকচুয়াল মানে যারা কলকাতায় থাকে এবং যারা প্রো ইন্ডিয়ান কথা বলে না, তাদেরকে বাদ দিয়ে দিন, জাস্ট বাদ দিয়ে দিন, একদম সম্পূর্ণভাবে বাদ দিয়ে দিন। কারণ যারা আমাদের উন্নতির কথা বলবেন না, যারা আমাদের ভগবানের দাওয়া বাণী, ভগবানের দাওয়া নিয়ম পালন করবেন না, তাদেরকে বাদ দিয়ে দিন। যারা আমাদেরকে অপমান করবে প্রতিক্ষণ প্রতি সময়ে তাদেরকে আপনি বাদ দিয়ে দিন। এইবার আপনি এই ভিডিওগুলো দেখুন। নাম বলে দিতে পারি, কারা কারা তুলেছে, না আমি নাম বলবো না এখন। সময় আসবে সব মরণ কামড়। এতদিন কি আমরা সবাই চুপচাপ ছিলাম, এবারে মরণ কামড় দিয়েই তারপর মরবো, মরে তো যাবো। এছাড়া এইভাবে আমরা বাড়িতে তো আর ফিরতে পারবো না। 18 সালে ফার্স্ট কাউন্সিলিং এ আমার চাকরি। আমার ইমোশনাল আউটবার্স্টটা হয়তো খুব বেশি হবে, কারণ আমার বাবা মা আমার উপর ডিপেন্ডেন্ট। আজকে দিনের পর আমি জানি না যে আমার কি হবে। আমি একমাত্র সন্তান আমার বাবা মায়ের। তো আমি স্কুলে সেরকম একটা খবর পেয়ে আমি ভীষণভাবে ভেঙে পড়েছি। ওদের মৃত্যুদণ্ড কার্যকর হয়ে গেল, কিন্তু আমরা নিরপরাধ। এই মুহূর্তে বুঝতে পারছি না কি করব আমরা। আমি হয়তো মারা যাব। আমাদের ছেলেটার কি হবে? আমার সংসারটা চালাবে কে? দুর্নীতির আমার 3 বছরের ছোট বাচ্চা আছে, আমার ওয়াইফ আছে, আমার মা আছে, আমার শ্বশুর শাশুড়ি, সবার পেট আমার রোজগারের উপর চলে। सोचिए जरा, पिछले 5 सालों में 2200 से भी ज्यादा कंपनियां पश्चिम बंगाल को छोड़ चुकी हैं और इनमें से 39 बड़ी कंपनियां शेयर बाजार में लिस्टेड है। क्यों गई ये कंपनियां? काम में आसानी चाहिए थी, खर्चा कम करना था और बेहतर मैनेजमेंट चाहिए था। अब ये कंपनियां जा कहां रही है? गुजरात, महाराष्ट्र, कर्नाटक, जहां सरकारें बिजनेस को बढ़ावा देती है, रास्ता आसान बनाती है। लेकिन सवाल ये है, क्या बंगाल अब भी सोता रहेगा, या अब समय आ गया है जब नीतियां बदली जाए और बंगाल को फिर से बिजनेस का हब बनाया जाए? क्योंकि अगर सब चले गए तो वापस कौन आएगा? जो ये शो करता है कि वेस्ट बंगाल जो है वो इंडस्ट्रियल कोलैप्स की तरफ बढ़ रहा है, एंड मेनली जो ये सिचुएशन है वो क्रिएट होती है पॉलिसी इंस्टेबिलिटी एंड बैड गवर्नेंस के चलते। और ये ज्यादातर जो कंपनीज है वो महाराष्ट्र में, दिल्ली में, उत्तर प्रदेश में और अलग अलग देश के हिस्सों में शिफ्ट हो चुकी है। जिसमें नंबर 1 पे है महाराष्ट्र, जहाँ पे लगभग 1308 कंपनीज वेस्ट बंगाल से शिफ्ट हुई है। उसके बाद है दिल्ली, जहाँ पे 1297 कंपनीज जो है वेस्ट बंगाल से शिफ्ट होके आई है। थर्ड नंबर पे यहाँ पे है उत्तर प्रदेश, जहाँ पे 889 कंपनीज जो है वो वेस्ट बंगाल से शिफ्ट होके आई है। फोर्थ नंबर पे है छत्तीसगढ़, जहाँ पे 511 कंपनीज वेस्ट बंगाल से शिफ्ट होके आई है। एंड उसके बाद है गुजरात, जहाँ 423 कंपनीज वेस्ट बंगाल से शिफ्ट होके आई है। में कोई कपड़ा नहीं था, पैर दोनों राइट एंगल में मिला गया, राइट एंगल में
एक पाँव बेड के इस तरफ, एक पाँव बेड के इस तरफ मिला गया। जब तक पेल्विक गर्डल नहीं टूटता है, इस तरह दो पाँव को नहीं चीरा जा सकता है। हजारों डॉक्टर्स ने सोमवार को वेस्ट बंगाल की राजधानी कोलकाता और राज्य के अन्य शहरों में एक सरकारी हॉस्पिटल में हुई हत्या की निंदा करते हुए मार्च निकाला। अभी भी कई डॉक्टर्स धरने पर हैं। ऐसा क्या हुआ कि डॉक्टर्स सड़कों पे आने को मजबूर हैं? 9 अगस्त फ्राइडे को आरजीकर हॉस्पिटल में एक ट्रेनी डॉक्टर 36 आवर्स की शिफ्ट कंप्लीट करके डॉक्टर्स ब्लॉक में थोड़ा आराम करने गई थी ताकि फिर से ड्यूटी कर सके। तभी एक पेशेंट वॉलंटियर ने उन पर हमला कर दिया। 31 साल की ट्रेनी डॉक्टर की लाश शुक्रवार को कोलकाता के आरजीकर मेडिकल कॉलेज एंड हॉस्पिटल के अंदर मिली। पोस्टमार्टम से पता चला कि उनका बलात्कार करके उन्हें मार दिया गया था। जयगांव में 7 वर्षीय बच्ची के साथ दुष्कर्म और हत्या मामले में एक और आरोपी को पुलिस ने गिरफ्तार कर लिया है। आज आलीपुर द्वार अदालत भेजा गया। गिरफ्तार व्यक्ति का नाम मजीबुल आलम है, जो जयगांव के तला बस्ती में रहने वाला है। पुलिस सूत्रों ने कहा कि मजीबुल आलम पर इस मामले से जुड़े होने का आरोप है। आज मजीबुल आलम को आलीपुर द्वार अदालत भेजा गया, जहां से उसे 10 दिनों के पुलिस रिमांड में लाया गया। ज्ञात हो कि 7 वर्षीय बच्ची को चाउमीन खिलाने के नाम पर ले जाकर उसके साथ दुष्कर्म कर उसकी हत्या कर दी गई। इधर इस घटना में 3 लोगों को जहां पुलिस के द्वारा गिरफ्तार कर लिया जा चुका है, वहीं आज एक और आरोपी यानी कुल 4 लोगों को अब तक पुलिस के द्वारा गिरफ्तार किया जा चुका है। इधर एक 7 वर्षीय बच्ची के साथ हुए दुष्कर्म से लोगों में गुस्सा बना हुआ है। लोग इन आरोपियों को शीघ्र फांसी देने की मांग कर रहे हैं। जिला पुलिस अधीक्षक वाई रघुवंशी ने कहा, हमें उम्मीद है कि इस चौथे संदिग्ध को पकड़ने के बाद हमने जयगांव सामूहिक बलात्कार और हत्या मामले में शामिल सभी व्यक्तियों को पकड़ लिया है। মালদা ব্যবসায়ী কন্যা খুনের ঘটনা তদন্তে ঘটনাস্থলে 3 সদস্যের ফরেনসিক টিম। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেন তারা। গত সোমবার মালদার ইংরেজ বাজারের উত্তর বালুচর এলাকার বাসিন্দা এক ব্যবসায়ীর 10 বছরের নাবালিকা কন্যা নিখোঁজ হয়। 48 ঘন্টা পর তার গলা কাটা মৃতদেহ মালদার ইংরেজ বাজার শহরের আমবাজার এলাকা থেকে উদ্ধার হয়। এই ঘটনায় তারই এক আত্মীয়কে গ্রেপ্তার করেছে ইংরেজ বাজার থানার পুলিশ। অভিযুক্তের নাম শ্রীকান্ত কেশরী। পারিবারিক। এরপরে যদি ভোট দেওয়ার সময় যদি আপনি ভাবেন যে রানিং গভর্নমেন্ট ইজ এ ভেরি গুড গভর্নমেন্ট, তাহলে আমি আর কি করবো? আপনি মস্তিষ্ক থেকে গুলাম হয়ে গেছেন। আপনি মস্তিষ্ক থেকে গুলাম হয়ে গেছেন যদি আপনি ভোট দেওয়ার আগে এই সমস্ত কথা ভাবেন যে রানিং গভর্নমেন্ট ডুইং ভেরি গুড জব। দে আর নট অ্যাট অল। দে আর পাপেট গভর্নমেন্ট। দে ওয়ান্ট টু ডিস্ট্রয় আস। দেখুন, আমাদের এখন গভর্নমেন্টে যারা আছে তারা খালি নিজেদের, মানে যদি আমি পিওরলি বলতে চাই, এটা হচ্ছে তার নিজের গভর্নমেন্ট। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের গভর্নমেন্ট। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ভালোটা বুঝবে, আপনার ভালো কেউ বুঝবে না। এইবার দিস ইজ দ্য লাস্ট টাইম। ভোট ফর ইউর সেলফ। নিজেকে ভোট দিন আর পদ্ম ফুলে ভোট দিন। একবার যদি খারাপ কাজ করে 2 বছর পর নো কনফিডেন্স মোশন আনবেন, অথবা 1 বছর পর নো কনফিডেন্স মোশন আনবেন, ভাগিয়ে দিবেন, সেটা হবে না। এই গভর্নমেন্ট আমাদের জন্য কাজ করবে। যাই হোক, জয় হিন্দ, বন্দে মাতরম, হর হর মহাদেব। এবারে যদি চোখ না খুলে বাঙালির, তাহলে আর কিছু করার নেই।